কিভাবে পূবালী ব্যাংক এই চড়াই উচ্চাই পার করে আসলো? 1984-এ সরকার বাধ্য হলো এটাকে বেসরকারীকরণ করতে। এর কারণ হলো এইটার যে ব্যয়, এটা বিয়ার করতে সরকার পারছিল না। প্রবলেম ব্যাংক থেকে আমরা বের হলাম 2005-এ, তার মানে 21 বছর লেগেছে। যেমন উৎসাহ দিবেন যারা ভালো কাজ করবে, কিন্তু একদম জিরো টলারেন্সে থাকতে হবে যারা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে। অনেক ব্যাংকই কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। একটা ব্যাংক প্রতিষ্ঠান যদি 97% ক্লাসিফাইড হয়ে যায়, তার সার্ভাইভালটা একটু ডিফিকাল্ট। এই ক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর স্ট্র্যাটেজি নিয়েছে, মার্জারেরও স্কোপ আছে এবং সেই সাথে তাদের ইনভেস্টমেন্টেরও স্কোপ আছে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আমরা আজকে আছি পূবালী ব্যাংকে। পূবালী ব্যাংক কিভাবে একটি ডিস্ট্রেসড ব্যাংক থেকে একটি বেস্ট ব্যাংক হলো, যেহেতু এখন মার্কেটে প্রায় ডজনখানেক ব্যাংক এখন ডিস্ট্রেসড ব্যাংক অবস্থায় রয়েছে, ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছে না, বাংলাদেশ ব্যাংক মার্জ করার পরিকল্পনা করছে। পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলীর কাছ থেকে শুনবো যে কিভাবে এই ব্যাংকটি একটি ডিস্ট্রেসড ব্যাংক থেকে একটি বেস্ট ব্যাংকে পরিণত হলো। একটু যদি পূবালী ব্যাংকের হিস্ট্রিটা বলেন, যে এখন তো যেহেতু বাংলাদেশ ব্যাংক মার্জারের চিন্তা করছে অনেকগুলো ব্যাংকে, তো আমরা একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যেতে চাই যে এই ব্যাংকগুলো এরকম একসময় ডিস্ট্রেসড ব্যাংক ছিল, সেখান থেকে উঠে এসেছে, তো পূবালী ব্যাংক তো একটা। এটা যদি একটু ব্যাক হিস্ট্রিটা বলেন আমাদের, কিভাবে পূবালী ব্যাংক এই চড়াই উচ্চাই পার করে আসলো। আসলে তো আমাদের যাত্রা শুরু হয়েছিল 1959 অ্যাজ একটা বেসরকারি ব্যাংক হিসেবে। স্বাধীনতার পরে তো এটা সরকারিকরণ করা হয়, আর তার আগে নাম ছিল ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, তারপরে এটা হয়ে গেল পূবালী ব্যাংক স্বাধীনতার পরে। তো জেনারেলি যেটা হয় যে সরকারি হয়ে গেলে ডিফল্ট লোন বেড়ে যায়, তা আমাদেরও ডিফল্ট লোন বাড়তে থাকলো। তো 1984-এ সরকার বাধ্য হলো এটাকে বেসরকারীকরণ করতে। এর কারণ হলো এইটার যে ব্যয়, এটা বিয়ার করতে সরকার পারছিল না। 54% ক্লাসিফাইড হয়ে গিয়েছিল সেই সময়। তো এখন অনেক ব্যাংকে আপনারা দেখবেন যে এরকম ক্লাসিফাইড হয়ে গেছে, কেউ হয়তো বেশি হচ্ছে, কেউ হচ্ছে, তার মানে আমরা প্রবলেম ব্যাংকে পড়ে গেলাম। প্রবলেম ব্যাংক থেকে আমরা বের হলাম 2005-এ, তার মানে 21 বছর লেগেছে প্রবলেম ব্যাংক থেকে। এটা কিন্তু সহজে বের হওয়া যায়। অনেকে মনে করে এটা 3-4 ইয়ার্সের বিষয়, এটা 3-4 ইয়ার্সের বিষয় না, এটা স্টেডিলি কাজ করতে। এবং বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয় 2007-এ, তার 2 বছর পরে। তার মানে আমরা টোটাল প্রবলেম এবং অবজারভেশন, বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন থেকে বেরিয়ে আসলাম 2007-এ। এর মধ্যে আসলে আমরা কি কি করেছি সেটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম বিষয়টা যেটা আমরা করেছি, যেটা হলো যে যেহেতু ক্লাসিফাইড হওয়ার মানে হচ্ছে বোর্ড বলেন বা ম্যানেজমেন্ট বলেন বা অফিসিয়াল বলেন, এদের ল্যাপসেস আছে, তো এই একটা বিষয় আছে। তাহলে সেই জায়গাটাতে ইথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গাতে নিয়ে আসা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া। কিন্তু আমি যদি ডিপোজিটারদের অ্যাসপেক্ট বলি, যে যখন 54% আপনার ডিফল্ট লোন, তখন কি এই ব্যাংকে এমন সিচুয়েশন হয়েছিল যে অনেক ডিপোজিটার টাকা পাচ্ছিলেন, যেটা এখন আমরা দেখতে পাই? হ্যাঁ, ডিপোজিটরদের ক্ষেত্রে তো সমস্যা থাকেই না। বেসিক্যালি আমি বলি যে যেটা প্রথম হচ্ছে আপনাকে রিফর্ম করতে হবে উইদিন ইয়োরসেলফ। যদি রিফর্ম আপনি না করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি রিফর্ম করার ক্ষেত্রে যেমন উৎসাহ দিবেন যারা ভালো কাজ করবে, কিন্তু একদম জিরো টলারেন্সে থাকতে হবে যারা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হয়েছে, কোনো ফলস লোনের সাথে বা এসের সাথে। তা এইভাবে করে আমাদের ব্যাংক তখন পরিচালনা পর্ষদ যারা নিলেন, ব্যাপকভাবে সংস্কারের এই কাজ করে হিউম্যান রিসোর্সের মধ্যে। আরেকটা বিষয় সরকারি ব্যাংকে ছিল, তা সরকারি ব্যাংক থাকলে তো সরকারি সার্ভিস তো এক ধরনের, আর বেসরকারি সার্ভিস তো আরেক ধরনের। তো চেঞ্জ অফ মাইন্ডসেট করতে হবে। তো চেঞ্জ অফ মাইন্ডসেট জন্য কাউন্সেলিং করা, ট্রেনিং করা, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে আসা যারা হসপিটালিটি সার্ভিসে কাজ করছে, এইটা নিয়ে একটা দীর্ঘ সময় মাইন্ডসেটে চেঞ্জ করা। আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, যে আপনি কাস্টমারকে যে বুঝাবেন যে আপনার স্ট্রেংথ খুব ভালো, এটা বুঝাতে হলে আপনার এনভায়রনমেন্টটা যদি খারাপ হয় তাহলে যতই বলেন যে আমি ভালো, যেমন একটা বাসায় কারো বেড়াতে গেলেন, দেখলেন সেটা খুব সেবি অথবা খুব ছোট, তাহলে আপনি সে যদি বলে আমি খুব রিচ, তাহলে তো হবে না। তার মানে কাস্টমারের মধ্যে একটা পারসেপশন আমাদের তৈরি করতে হবে। সেই জন্য আমরা কি করলাম, আমরা এনভায়রনমেন্টটাকে পরিবর্তন করার চিন্তা করলাম, যে যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে তখন সেই সময় কিভাবে আমরা বেটার এনভায়রনমেন্ট দিতে পারি কাস্টমারকে, তাহলে কাস্টমার কনফিডেন্স পায়। তাহলে কাস্টমার এসে যখন দেখলো যে না
এরা তো সাংঘাতিক গুড বিহেভিং, তারপরে এদের সার্ভিস ওরিয়েন্টেড, তাহলে তো এদের সাথে করা যায়। একটু হয়তো প্রবলেমের মধ্যে আছে, দে উইল কাম আউট। আবার দেখুন না, এনভায়রনমেন্ট তো দিন দিন ভালোই হচ্ছে, তার মানে কি, তার মানে তার স্ট্রেংথ আছে। তো এই যেহেতু গণমানুষের ব্যাংক অনেক জায়গাতে, তো কাস্টমারদের কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরে আসে। ফিরে আসলে কি হবে, কারণ তো আপনার আরেকটা কি উঠতেছে, ল ডিভিশনকে আমরা সাংঘাতিক স্ট্রং করেছিলাম, যে যেন যারাই ডিফল্ট করেছে তাদের কাছ থেকে আমরা টাকাটা আদায় করছি। মানে সরকারি প্রতিষ্ঠানও ডিফল্টে ছিল, বেসরকারি প্রতিষ্ঠানও ছিল, পাওয়ারফুল গ্রুপের লোক ছিল, কিন্তু আমরা নির্দ্বিধায় সবার বিরুদ্ধে কেস করেছি, সবার বিরুদ্ধে নিলামে তুলেছি, সব কিছু করেছি। এবং সরকারি প্রতিষ্ঠান, আমি নাম বলছি না, তাদেরকেও নিলামে তুলেছি, তাদের হেডকোয়ার্টার সরকারি প্রতিষ্ঠান। তখন সরকার বিব্রত হয়েছে। কোন প্রতিষ্ঠান বলেন না, এটা বলা যাবে না। সরকারি প্রতিষ্ঠান এখন যেহেতু আছে, আমাদের আশেপাশেই আছে, তো ওই যে কি জন্য এটা, তারপরে যেটা হলো যে বেসিক্যালি নিলামে আমরা তুলেছি, তো সরকার তখন বিব্রত হয়েছে, আবার আমাদেরকে টাকা ইনস্টলমেন্টে দিয়েছে। যেহেতু আমরা সরকারি ব্যাংক ছিলাম, অনেক সরকারি প্রতিষ্ঠান গ্যারান্টি দিয়ে করেছে, কর্পোরেট দিয়েছে। তো এরকম অসংখ্য জায়গাতে আমরা সাহসীভাবে কাজ করেছি। তা আমার হলো যে কেউ যদি করতে চায়, মানে যারা এখন খারাপ আছে, দে ক্যান কাম আউট। এটা এরকম না যে এটা হলো, যেমন ইসলামী ব্যাংক, দেখেন ইসলামী ব্যাংক কিন্তু পজিটিভলি মুভ করা শুরু করেছে। তো তাদের টিম যদি খুব ডেডিকেটেড কাজ করা শুরু করে, কাস্টমারদের প্রতি এমপ্যাথি দেখায়, তাদের এনভায়রনমেন্টটা কন্টিনিউয়াসলি বেটার করতে থাকে, টেকনোলজিক্যাল প্রোগ্রেসের জায়গাগুলোতে কাজ করে, তো ধীরে ধীরে কাস্টমার আবার কনফিডেন্স ফিরে পাবে। এবং যারাই দুর্নীতি করেছে বা দুর্নীতি করবে, তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জিরো টলারেন্স। জিরো টলারেন্স মিনস ধরা মাত্র তাকে ডিসমিস করে দেওয়া, একদম। যখন এইটা দেখবে যে ধরা মাত্র ডিসমিস করে দিচ্ছে, মানে এই কমিটি কোনো ধরনের মার্সি ছাড়া, তখন দেখা যাবে যে সে আসলে ওই বাকিরা এটা দেখেই শিখে ফেলবে। এবং এটাকে ওয়েল সার্কুলেট করতে হবে যে এই অপরাধ করেছিল ব্যাংকের মধ্যে, এবং তাকে এইভাবে ডিসমিস করে দেওয়া হয়েছে। তাহলে দেখা যাবে যে একসময় আসলে কি হবে, যে কাস্টমার যদি যে দেখে যে ভালো ব্যবহার পেয়েছে, এনভায়রনমেন্ট সুন্দর আছে, তার কাস্টমার কিন্তু গেইন করবে। তবে এখনকার ব্যাংকগুলোতে যেটা হচ্ছে যে ডিপোজিটররা অনেক বেশি, মানে কি বলবো, ফ্রাস্ট্রেটেড থাকে, হতাশায় আছে যে তার টাকাটা ফেরত পাচ্ছে না। অনেক ব্যাংকই কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক তো পারবে না। ধরেন এইটার মধ্যে একটা ইস্যু আছে যে কতটুকু পারবে, কতটুকু পারবে না। তো আমার কিছু ডাক্তার ফ্রেন্ডও আছে, আমার মিসেসও ডাক্তার। তো জেনারেলি বার্নের ক্ষেত্রে একটা নর্মাল কি বলি, যে যতটুকু বার্ন হয় ডেথ পার্সেন্টেজটা ততটুকু। তাহলে 50% যদি বার্ন হয়ে যায় আপনার, তাহলে ডেথ পার্সেন্টেজ হচ্ছে 100%। তার মানে আপনার মারা যাওয়ার সম্ভাবনা 100%। তার মানে যিনি 60 হবে মারা যাওয়া, 70 হলে আরো, এটা হচ্ছে জেনাথাম। তার মানে 30% হলে কি, তাহলে আপনার সার্ভারের বেশি, তার মানে আপনার মারা যাওয়ার সম্ভাবনা কম। এখন একটা ব্যাংক প্রতিষ্ঠান যদি 97% ক্লাসিফাইড হয়ে যায়, আমি ধরে নিলাম 97% বার্ন হয়ে গেছে, তার সার্ভাইভালটা একটু ডিফিকাল্ট, স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, ডিফিকাল্ট। কিন্তু যে 40% হয়েছে বা 50% হয়েছে, তার সার্ভাইভালটা সহজ, 58%। তো যে বেশি হয়েছে তার জন্য ওই যে মার্জ করা, তারপর একটু ভালো ব্যাংকের সাথে মার্জ করতে পারা, সরকার থেকে ফান্ড ইনজেক্ট করা, এই করলে, কাজগুলো করলে আস্তে আস্তে হয়ে যাবে। এবং ওই যে প্রপার্টি সাইকেল আছে না, প্রপার্টি সাইকেলও বলে যে যখন একদম প্রপার্টি সাইকেলের কারণেই তো প্রপার্টি হতে থাকে, যেহেতু তার ইনভেস্টমেন্ট কম, সেই জায়গায় এক্সটার্নাল একটা ইনভেস্টমেন্ট লাগে। তো সেরকম একটু এক্সটার্নাল ইনভেস্টমেন্ট কিছু করলো, তো কিছু সেলফ থেকে তুলে আসতে হবে। যেমন ইসলামী ব্যাংক বড় ব্যাংক, তাকে সেলফ ইনিশিয়েটিভে হয়ে আসতে হবে। ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এদের জন্য মার্চ করে ফান্ড ইনজেক্ট হবে। এই ক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর স্ট্র্যাটেজি এনেছে, মার্জারেরও স্কোপ আছে এবং সেই সাথে তাদের ইনভেস্টমেন্টের স্কোপ আছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। বাবু টিউশন ফিসটা দিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার
অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক শুনলেন পূবালী ব্যাংক একসময় কিভাবে কি ডিস্ট্রেসড ব্যাংক ছিল এবং তার জার্নিটা শুনলাম যে আসলে ডিস্ট্রেসড ব্যাংক থেকে একটি বেস্ট ব্যাংকে পরিণত হতে হলে কি কি করতে হবে। তো আজকে যে ব্যাংকগুলো সাফার করছে, আমরা অনেক ব্যাংক সম্পর্কে আমরা অনেক ধরনের হতাশায় আছি, অনেক ডিপোজিটররা হতাশায় আছেন। তো এই এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক মানে যারা এই ব্যাংকগুলোকে মনিটর করছেন বা টেক কেয়ার করছেন তারা এখান থেকে অনেক লেসন নিতে পারবে।